ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সারাবাংলা.net এর নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন এবং আছেন অর্থসূচক.com এর সম্পাদক জিয়াউর রহমান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। বরিশালের বানারীপাড়ায় বাস ও হিউম্যান হলার মাহিন্দ্রের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 5 জন। নিহত প্রত্যেক পরিবারকে 20,000 এবং আহতদের 10,000 টাকা অনুদানের কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া নাটোর, নরসিংদী, ধামরাই ও টাঙ্গাইলের এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। হাসপাতালের বারান্দায় আহাজারি করছেন সড়ক দুর্ঘটনায় নিহত বিএম কলেজের শিক্ষার্থী শিলা হালদারের মা। এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পাওয়া মেয়ে অনার্সেও করেছিল ভালো রেজাল্ট। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু তা আর হলো না। প্রাইমারিতে পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, তারপর ঢাকায় যাবে, 2টাই করছে, অ্যাপ্লিকেশন করছে, নিবন্ধন দেবে 2টা কলেজে। বড় মেয়ে প্রতিবন্ধী, এই মেজো মেয়ে, ছেলে নাই। আমরা সহপাঠীদের পক্ষ থেকে এই মৃত্যুর বিচার চাই। সরকার আমাদের শুধু মিথ্যাই প্রতিশ্রুতি দিতেছে, কিন্তু আসলে বাস্তবে কোনো কার্যকরী হইতেছে না। শুক্রবার সকালে মর্মান্তিক এ দুর্ঘটনায় শিলার মতোই প্রাণ হারিয়েছে অটোরিকশা চালক খোকন, রংমিস্ত্রি মানিক শিকদার, গৃহবধূ পারভিন, মহেন্দ্র চালক সোহেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংঘর্ষের পরও বাস না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এতে হতাহতের সংখ্যা বেড়েছে। বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সংঘর্ষ হওয়ার পরে বাস কিন্তু আর ব্রেক করে নাই। যদি বাস থামা যেত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। একমাত্র বাসের ড্রাইভার, কারণ বাসের ড্রাইভার যদি ডাইন থেকে গাড়ি না মারতো, রং সাইডে যাইয়া, তাহলে দুর্ঘটনা ঘটতো না। 10 জন যাত্রী ছিল। এই 10 জন যাত্রী আহত অবস্থায়, আমরা গুরুতর আহত অবস্থায় মেডিকেলে পাঠাইছি। পর্যায়ক্রমে তারা এই 6 জন আমরা এই পর্যন্ত মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বাসটি আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা নিহত হয়েছেন পরিবার প্রতি 20,000 টাকা করে এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদেরকে 10,000 টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থ নয়, তবে হিমশিম খেতে হচ্ছে বলে স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মগবাজারে একটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যেটা বলেছেন যে আমরা হিমশিম খাচ্ছি, আমরা ব্যর্থতা হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি, তারপর আমরা পেরে উঠতে পারছি না। আমাদের দেশ এখনো এই জঙ্গি সন্ত্রাস নিয়ন্ত্রণে রয়েছে, কারণ আমাদের দেশের জনগণ কোনোদিনই এই জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না। বিদেশে যেগুলি হচ্ছে তারা, আমরা মনে করি তাদের আরও কিছু জানা উচিত, তাদের আরও কিছু অভিজ্ঞতার আলোকে কাজ করা উচিত। এমপিও ভুক্তির দাবিতে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী ফেডারেশন। তবে যেভাবেই হোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের বঞ্চনার কথা তুলে ধরতে চান ফেডারেশনের নেতারা। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা পেয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। শুক্রবার ছুটির দিনেও কর্মসূচি অব্যাহত রাখা হয়। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও এমপিও ভুক্তির সুস্পষ্ট অগ্রগতি না থাকায় এ অবস্থান কর্মসূচি বলে জানালেন আন্দোলনকারীরা। আমাদের একমাত্র দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির, সেই এমপিও ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এই শিক্ষক সমাজকে বাঁচিয়ে রাখবেন। আমরা অনুরোধ করে বলতেছি, আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের এমপিও নিতে দেন স্যার, আমরা এমপিও ছাড়া ঘরে ফিরে যাব না। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরতে চান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। আমাদের দীর্ঘদিনের লালিত যে বেদনা, যে দুঃখ দুর্দশার কথা সরাসরি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই। আমরা অবস্থান কন্টিনিউ করব, যদি এখানে তারপরে কোনো বাধা আসে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
29 বছর পর কার্যকর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শনিবার সকাল 11টায় ডাকসু ভবনে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যকরী সভার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবনির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের পথচলা। একই সময়ে নিজ নিজ হলে দায়িত্ব গ্রহণ করছেন 18টি আবাসিক হলের নির্বাচিতরা। এদিকে জল ঘোলা করে অবশেষে দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভিপি নুরুল হক। ডাকসু নির্বাচনের পর থেকেই আলোচনায় নবনির্বাচিত ভিপি নুরুল হক। দায়িত্ব গ্রহণ নিয়ে একের পর এক তৈরি করেছেন ধোঁয়াশা। অবশেষে প্রথম কার্যকরী সভার একদিন আগে ভোট বর্জনকারী 5 প্যানেলের বৈঠক শেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন নুরুল হক। ঘোষণা দেন দায়িত্ব গ্রহণের, তবে জানালেন পুনঃ ভোটের দাবিতে আন্দোলনও চলবে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। এদিকে শনিবার সকালে ডাকসু ভবনের দ্বিতীয় তলায় বসছে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কার্যকরী সভা। এই সভার মধ্য দিয়েই 29 বছর পর সচল হচ্ছে ডাকসু। প্রথম সভার আলোচ্যসূচিতে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের মতো বিষয়ও। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বাড়ানোর ক্ষেত্রে বঙ্গবন্ধু তনয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেক্ষেত্রে 43,000 শিক্ষার্থীর পক্ষ থেকে, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে বঙ্গবন্ধু তনয়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা তাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে ঘোষণা করতে চাই। 13 সদস্যের হল সংসদের দায়িত্ব গ্রহণ নিয়েও হলে হলে চলছে প্রস্তুতি। আগামী 1 বছর ব্যাপী কর্মযজ্ঞের পরিকল্পনায় শিক্ষক শিক্ষার্থীরা। আবাসন সমস্যার যে সংকটগুলো আছে সেগুলোকে নিরসন করার চেষ্টা করব। খাবারের যে মান উন্নয়ন, আমাদের যে গেস্ট রুমটা সেটা অবস্থা করুন, ওটার উন্নয়ন করতে চেষ্টা করব। বেসিক যে সমস্যাগুলো ছাত্রদের যেটা খুব প্রয়োজন সে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলবে। তারা আমাকে বলেছে যে স্যার আমরা এগুলো হয়তো উপস্থাপন করব, তারপর পরবর্তী পর্যায়ে আপনারা পদক্ষেপ নেবেন। ডাকসু কার্যকরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক মানের বিকাশ ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল একটা কানেকশন তৈরি করা, যে আমাদের যে মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ সেটার চেতনাকে সমুন্নত রেখে কিন্তু এই সমস্ত কাজকর্ম ডাকসু বা হল সংসদগুলো করবে। এখন থেকে নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের সবার। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আজ মাহমুদ মেনুন আছেন, জিয়াউর রহমান আছেন। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো গত কদিন ধরেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার পরই সারা দেশ, বিশেষ করে ঢাকায় আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতি বেশ থমথমে ছিল। আন্দোলন করেছেন শিক্ষার্থীরা, তাদের কিছু দাবি ছিল, সে দাবিগুলো জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রেক্ষিতে তারা পদক্ষেপ নেবেন। একটি বিষয় এরই মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা দেশে শিক্ষার্থী সহ 9 জন নিহত হয়েছেন এবং আরও 10 জন আহত হয়েছেন। এছাড়াও তো থেকে যায় অনেক এদিকে ওদিকে, যেগুলো হিসাবের মধ্যে এসেছে। এই নিহতের ঘটনা কিংবা আহত হওয়ার পর সম্প্রতি সময় দেখা যেটি যায় যে নিহতের পরিবারকে 20,000 টাকা এবং আহত যারা হচ্ছেন তাদের পরিবারকে 10,000 টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আসলে এইটাই কি সমাধান কিনা? এই আর্থিক সহায়তা কিংবা আর্থিক ক্ষতিপূরণ, এই 10,000 কিংবা 20,000 টাকা, এটি একটি পরিবারের বা একটি জীবনের দাম হতে পারে কিনা? মাহমুদ মেনুন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কোনোভাবেই এটি সমাধান হতে পারে না এবং এটিকে আমরা জানি না, যারা এই ঘোষণা করছেন তারাও হয়তো সমাধান হিসেবে ঘোষণা করছেন না। আপাতত তারা একটি সহায়তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সেটি তারা বলেন। কিন্তু আলটিমেটলি আমরা গত কয়েক দশকের ইতিহাস যদি দেখি তাহলে আসলে এইটুকুই করা হয়, তারপরে আর কিছু করা হয় না। পরবর্তীতে আর কিছুই হয় না এবং কোনো ধরনের কোনো উদ্যোগ আর পরবর্তীতে হয় না। আইন, আমরা গত কয়েক বছরখানেক আগে আমরা আইনের নতুন যে পরিবর্তন দেখেছিলাম সেটি নিয়েও প্রচণ্ডভাবেই বাস মালিকরা এখনো পর্যন্ত সরকারকে চাপ দিয়ে যাচ্ছে। আজকেও সারা বাংলায় এ নিয়ে রিপোর্ট আছে। আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল আপনি দেখেন যে আজকে কিন্তু শুধু এই 9 জন নিহত হয়েছে এবং 10 জন আহত,
ঢাকায়ও একটি ঘটনা ঘটেছে। আজকে একজন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ওনার গাড়িতেও বলাকা গাড়ি ধাক্কা দিয়েছে এবং সেটা একটু বেশ ভালোই ক্ষতি হয়েছে তার গাড়ির, এবং উনি নিজে গাড়িতে ছিলেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই চালকের যে বেপরোয়া ভাবটা, এইটা যদি আমরা কোনোভাবে না কমাতে পারি তাহলে, এবং তাকে যদি শান্তভাবে গাড়ি চালানোর জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে আমার মনে হয় এই মৃত্যুর মিছিল কখনোই থামবে না। আপনি কোন সমাধান দেখেন কিনা? আমরা তো আইনের সংস্কার করছি, নতুন নতুন আইন পাস করছি, এবং আমি সমাধান অবশ্যই দেখি। এই যে আইনটি পাস হয়েছে, এই আইনের ব্যাপারে যে চাপ রয়েছে, এটি যেন কোনোভাবেই চাপের কাছে নথি স্বীকার করা না হয় মালিকদের পক্ষ থেকে। এবং মালিকরা দেখেন, আজকে এই যে রাশেদ খান মেনন ওনার গাড়িটা যখন হলো, গাড়িটা যখন দুর্ঘটনার শিকার হলো, তার পরপরই যখন চালক ফোন করলো ওই মালিককে, সে তার সাথেও দুর্ব্যবহার করেছে। অর্থাৎ কোন পর্যায় পর্যন্ত মালিকদের পক্ষটার ঔদ্ধত্যটা একেবারে চরম পর্যায়ে আছে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই হোক আমাদের থামাতে হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকেও কিন্তু নির্দেশনা ছিল, কোনো নির্দেশনায় মানাও হয় না, সেটাও আমরা রিপোর্ট করছি। আমরা জানি না যে নিউজ পেপার বা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা যেগুলো করি সেগুলো এরা কেউ গুরুত্বও দেয় না আমার কাছে মনে হয়। তা না হলে কিন্তু একটা পর একটা ঘটনা হতে পারে না। আবারও আমরা এই চালককে, যে বরিশালে যে দুর্ঘটনাটি ঘটলো, সেখানে কিন্তু বলল যে চালক যদি গাড়িটা চালিয়ে না যেত তাহলে হয়তো আরো এত মৃত্যু হতো না, ইনস্ট্যান্টলি যদি থামিয়ে দিতে পারতো। সে হয়তো তার অন্য কোনো বিবেচনা থেকে গাড়িটা চালিয়ে যায়, কিন্তু এই বিবেচনাগুলো কেন কাজ করে আমার কাছে, কারণ ওদের শিক্ষা কম। আপনি দেখবেন যে ঢাকায় যে দুর্ঘটনাটি হয়েছে তার পেছনের খবর নিতে গিয়ে আমরা জেনেছি সামান্য শিক্ষা নিয়ে এরা ঢাকায় আসে, এবং ঢাকায় এসে অন্যতম কাজই হচ্ছে এই গাড়ির চালক হওয়া, এবং গাড়ির চালক হওয়া একই সাথে তাদের অন্য ধরনের বিভিন্ন নেশা করা, তারপরে আপনার অবৈধ মানে অস্বাভাবিক সংস্পর্শে থাকা, এই সব কিছুই তাদের মধ্যে বিদ্যমান। যে কারণে এই জায়গাটাকে আমার মনে হয় যে একটি শিক্ষিত, অন্তত মিনিমাম শিক্ষার জায়গা যদি না থাকে, তাহলে তাদের হাতে কোনোভাবে গাড়ির স্টিয়ারিং দেওয়া উচিত। আইনেও তো এরকম কথা বলা আছে জিয়াউর রহমান, যে তাদের ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে, প্রশিক্ষণের বিষয়টি নির্দিষ্ট করা আছে। তারপরও দেখা যাচ্ছে যে এই সদ্যগ্রাম থেকে যে লোকটি এসেছে তার হাতে আমরা একটা লাইসেন্স ধরিয়ে দিচ্ছি, কিভাবে তারা লাইসেন্স পাচ্ছে সেটিও তো একটা প্রশ্নের বিষয়। আইনের কথা যে বললেন সেটি আইনের পরিপালন তো হতে হবে। আজকে রাশেদ খান মেনন সাহেবের গাড়িতে যে গাড়ি ধাক্কা দিল, সে বাসের চালকের কিন্তু লাইসেন্স নেই, তাহলে সে গাড়ি চালাচ্ছে কীভাবে? আমরা পরিসংখ্যানে বিভিন্ন সময় জেনেছি যে আপনার দেশে যে পরিমাণ যানবাহন আছে তার চেয়ে ড্রাইভারের সংখ্যা অনেক কম, তাহলে বাকি যানবাহনগুলো চালায় কে? ভূত এসে চালায়? তো নিশ্চয়ই চালায় যারা তাদের কোনো ধরনের লাইসেন্স নেই। সুতরাং আমরা মনে করি যে এই যে আইনে যেসব বিষয় নিশ্চিত করার কথা, সেই জায়গাগুলো আসলে নিশ্চিত করা হচ্ছে না। এটা পুলিশের দিক থেকে হতে পারে, বিআরটির দিক থেকে হতে পারে, সব দিক থেকে আমরা মনে করি যে এই দায়িত্বশীলতার জায়গাগুলো আরও নিশ্চিত করতে হবে। এবং এই জায়গায় যদি কোনো ধরনের গাফিলতি হয়, তাদেরকেও যেন জবাবদিহিতার মুখোমুখি হতে হয়, তাদেরকেও যেন শাস্তির আওতা না হয়, সেই জায়গাগুলো দেখতে হবে। এবং ওনার আলোচনা ধরে আমি একটু বলতে চাই, সেটি হলো যে একটি হলো যে কঠোরভাবে আইনের প্রয়োগ করতে হবে। কোনোভাবেই একটি সেক্টরের কাছে বছরের পর বছর সরকার এবং পুরো দেশবাসী জিম্মি হয়ে থাকবে, সেটি হতে পারে না। আপনি গাড়ি চালকের সংখ্যা কতজন, মালিকের সংখ্যা কতজন, আর তার বাইরের সোসাইটি, সমাজ, জনগণ, তাদের সংখ্যা কত? তো সেই অনুপাত যদি আপনি বিবেচনা করেন, গুটি কয়েক লোকের কাছে পুরো দেশবাসী জিম্মি হয়ে থাকবে, সরকার জিম্মি হয়ে থাকবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সরকারকে আমার মনে হয় দুটি কাজ করতে হবে। একটি হলো যে আইনের প্রয়োগটি কঠোরভাবে করতে হবে, পাশাপাশি যেটি বলছিলাম উনিও একটু বললেন, সেটা এই প্রফেশনটা আরেকটু সম্মানজনক কীভাবে করা যায়। ওখানে একটু শিক্ষিত ছেলেরা আসবে, একটু ভালো বেতন পাবে, চাকরির একটা নিশ্চয়তা থাকবে। এই জায়গা যদি নিশ্চিত হয়, তাহলে একটু ভালো ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আসবে, গাড়ি চালাবে, সেক্ষেত্রে একটা দায়িত্ববোধ তৈরি হবে। এখন আমরা যেটা দেখি, আমি ব্যক্তিগতভাবে নিজেও মাঝে মাঝে গাড়ি চালাই, আমরা দেখি বাসের যে ড্রাইভার, ট্রাকের যে ড্রাইভার, তার মধ্যে এক ধরনের না পাওয়ার বঞ্চনা থেকে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যকে তাচ্ছিল্য করা, ভয় দেখানো, এই জিনিসগুলো কাজ করে। সুতরাং আপনি যদি তাদেরকে সেই মর্যাদাটা না দেন, তাদেরকে যদি আপনি আর্থিক নিশ্চয়তাটা না দেন, ভালোভাবে চলার মতো না দেন, তাহলে কিন্তু এই ধরনের জিনিস দূর হবে না। এটা করতে হবে। নেশার যে ইস্যুগুলো এসছে, তাদের মধ্যে মাদকাসক্তির ব্যাপকভাবে আছে, সে মাদকাসক্তির জায়গাগুলো দেখতে হবে। কদিন পর পর আপনি যদি টেস্ট করে যারা মাদক আসক্ত, মাদক গ্রহণের প্রমাণ পাওয়া যাবে, তাদের লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করতে হবে। যদি সেটি না করা হয়, আপনি লাইসেন্স করার সময় দেখা গেল করবে কারা? মালিক পক্ষ করবে? মালিক পক্ষের মধ্যে কি সেই আন্তরিকতা বা সচেতনতা রয়েছে?
আমার কাছে মোটেও মনে হয় না, কারণ মালিকরা দেখেন তার প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই ধরনের ড্রাইভার নিলে তাকে কম বেতন দিলেই চলে, যখন খুশি তখন তাদেরকে ছাঁটাই করা যায়, এবং তাদের প্রয়োজনে যখন রাস্তা অবরোধ করতে হয়, সরকারের বিরুদ্ধে একটা পাওয়ার শো করতে হয়, তখন কিন্তু এই ধরনের ছেলেদেরকে, এই ধরনের ড্রাইভার কিংবা আপনি বলেন যে ড্রাইভারের সাথে যারা সহকারী থাকে তাদের কিন্তু রাস্তায় সহজে নামানো যায়। কিন্তু যদি একটি শিক্ষিত আত্মমর্যাদাবোধ সম্পন্ন লোকজনে এই প্রফেশনে আসে, তাদেরকে কিন্তু মালিকরা তাদের মতো করে ইউজ করতে পারবে না। তারা যে এদেরকে ব্যবহার করে জিম্মি করে সরকারের সাথে যে বিভিন্ন সময় দর কষাকষি করে নানা ধরনের সুযোগ সুবিধা আদায় করে নেয়, সেই জায়গাটা হাতছাড়া হয়ে যাবে বলেই কিন্তু মালিকরা ওই পথে যেতে রাজি না। সুতরাং তাদেরকে বাধ্য করতে হবে। এবং ঢাকায় যে কিছু উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল, ঢাকায় 2টি বড় কোম্পানির আওতায়, সেই কোম্পানির আওতায় গাড়িগুলো চলবে। এই ধরনের ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এই মালিকদের জায়গা থেকে, খপ্পর থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে পরিবহন সেক্টরকে। সেটি যদি না হয় দিনের পর দিন চলবে। এখানে কিন্তু শুধুমাত্র কিছু ব্যক্তির জীবনের বিষয় না, এর সাথে কিন্তু সামগ্রিক অর্থনীতিরও বিষয়। একটি মানুষ তাকে পড়ালেখা করার পেছনে তার পরিবারের অনেক কন্ট্রিবিউশন থাকে, রাষ্ট্রের অনেক কন্ট্রিবিউশন থাকে। সে যখন রাষ্ট্রকে সার্ভ করবে, তার আগে যখন মারা যায় কিংবা সার্ভ করাকালীন সময় মারা যায়, তখন কিন্তু তার পরিবার বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, সমাজ বঞ্চিত হয়। এবং যখন কেউ আহত হয়, পঙ্গু হয়, তখন কিন্তু সে নিজে পরিবারের জন্য বার্ডেন হয়, নিজের জন্য বার্ডেন হয়, রাষ্ট্রের জন্য বার্ডেন হয়। সুতরাং সব কিছুর কিন্তু একটা আর্থিক মূল্য আছে, সব মানবিক দিক আছে। সব দিক মিলিয়ে আমরা মনে করি বৃহত্তর পরিসরে জিনিসগুলো দেখে সরকারকে একটি কঠোর পদক্ষেপ নিতেই হবে। জনসচেতনতার বিষয়টিও আছে, আমরা কতটুকু সচেতন সেই বিষয়টিও আছে। দুদিন পরপরই আমরা ট্রাফিক সপ্তাহ পালন করছি জনগণকে সচেতন করার জন্য। হ্যাঁ, এর মধ্যেই যখন এরকম দুর্ঘটনা ঘটে এবং দেখা যায় যে আমরা যারা পথচারী রয়েছি তাদেরও বেশ কিছু অসচেতনতা রয়েছে, আমাদেরকে কি আসলে সচেতন করা যাচ্ছে কিনা? সাধারণ মানুষকে সচেতন হতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সাধারণ মানুষ আসলে অত বেশি সচেতন নয়, সেটাই আমরা একটু কন্ট্রাডিক্টরি হবে কথাটা, তারপরেও বলছি। সেটি হচ্ছে যে আমরা শিক্ষিত একটি মানুষকে মেরে ফেলছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মেরে ফেলছে একটি অশিক্ষিত অথবা অতি স্বল্প শিক্ষিত একটি ছেলে, সেটি তো ঘটছে। আবার একই সাথে আমরা কিন্তু অতি শিক্ষিত একটি লোককেও ঢাকা শহরে কিন্তু এরকম অসচেতনতার, সামাজিক সচেতনতা বোধ না থাকার অনেক উদাহরণ দেখতে পাই। তারা নিজেরাও একটু তড়িঘড়ি করার জন্য বাচ্চাটাকে হাতে নিয়ে দৌড় দিল হয়তো রাস্তার মাঝখান দিয়ে, অথবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটি সেও কতখানি সচেতন অবস্থায় রাস্তাটি পার হচ্ছিল, সেই জায়গাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। যদিও এই ঘটনাটি, আবরারের ঘটনাটি একদম জেব্রা ক্রসের উপরেই হয়েছে। তারপর আমি বলছি যে আমরা এই দাবিটি করার মতো জাতি এখনো পর্যন্ত তৈরি হতে পারিনি যে আমরা বলবো যে আমরা সচেতন। এবং রাস্তা পারাপার অথবা এই দুর্ঘটনাগুলোর তো বেশিরভাগই আসলে ঘটে মাহমুদ মেনন আমাদের অসচেতনতা, দায়িত্বহীনতা ড্রাইভারদের, এই সবগুলো মিলেই। তো সেক্ষেত্রে পথচারীদের ক্ষেত্রে কোনো রকমের আইন কিংবা আমরা তো বারবারই যারা গাড়ি চালাচ্ছে কিংবা যানবাহন চালাচ্ছে তাদের আইনের আওতায় আনার কথা বলছি, আমরা যারা অসচেতন পথচারী রয়েছে তাদের ক্ষেত্রে কি করা যায়? আইনটা করার আগে আসলে অনেক কিছু করতে হবে। ট্রাফিক সিস্টেমটা অথবা রাস্তা পারাপারের সিস্টেমটা, এটি আমাদের দেশে কিন্তু ঢাকা শহরে কোনোভাবেই ডেভেলপ করেনি, অন্য জেলা শহরগুলোতেও করেনি। যে কারণে আপনার ট্রাফিক লাইট আপনি যদি এখন দেখেন, আমি একদম এখনই বলতে পারি যে আজকেই দেখেছি মগবাজার ফ্লাইওভারের উপরে ট্রাফিক সিগন্যাল বাতি এখন জ্বলে না। সো মানে সিটি কর্পোরেশন তার কে আসলে এটার দায়িত্বে আছে সেটাও একটা বড় ফ্যাক্টর। সিটি কর্পোরেশন এক একজনের উপরে দায়িত্ব হস্তান্তর করে দেয়, মানে বর্তিয়ে দেয় আরেকজনের, এটা আমার দায়িত্ব না এটা বলে। কিন্তু সেই জায়গাটায় সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু তার আগে একটু নিয়মতান্ত্রিকতাও দরকার। নিয়মতান্ত্রিকতা যদি আমরা না আনতে পারি, আমি যদি সিস্টেমটাকেই ওয়েল অর্গানাইজড করতে না পারি, তাহলে অনেক বেশি তো একজনকে বলা যাবে না যে তুমি এখান থেকে 2 মাইল হেঁটে গিয়ে তারপরে জেব্রা ক্রসিং পার হও, কারণ 2 মাইলের মধ্যে হয়তো জেব্রা ক্রসিংটা দেয়া নেই। এই যে বিষয়টি, অনেক জায়গায় জেব্রা ক্রসিং হয়তো আছে, সেটা মুছে গেছে, সেটা দেখা যায় না। সেই জায়গাটা যদি থাকেও, তারপরে আবার অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আমাদের ট্রাফিক সিস্টেমই হঠাৎ করে কোথাও বাস থেরাপি, কোথাও রশি থেরাপি, এগুলো কিন্তু হচ্ছে এই শহরে। আপনি দেখেন যে প্রথমত ছিল সিগন্যাল বাতি, সেটা দিয়ে তারা ম্যানেজ করতে পারলো না, তারপরে তারা ট্রাফিক কন্ট্রোল যিনি করেন তিনি নিজের হাত ব্যবহার করতে শুরু করলেন, তার নিজের আইডিয়া অনুযায়ী এদিক থেকে আমি এতখানি ছাড়বো, এদিক থেকে কখনো ভুলে যান হয়তো একদিক থেকে ছাড়তে, রাস্তার কি অবস্থা খিস্তি খেউর পর্যন্ত চলে, সেগুলো তো আছে। সেটা গেল। তারপরে মাঝে মধ্যে আমরা দেখলাম যে রশি টানিয়ে দেয় এবং রশি খুলে দেয়, সেরকম সিস্টেম। কখন আমরা দেখেছি বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এই যে ঢাকা শহর, এই যে এটা একটা মেগা সিটি এবং এটা একটা ক্যাপিটাল সিটি, সেই জায়গায় এই সমস্ত পদ্ধতি যখন আপনি
ওয়েল অর্গানাইজডভাবে না ফিক্স করবেন ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি সচেতন হয়ে বলবেন যে তুমি রাস্তা এভাবে পার হও, এবং একটা ফুটওভার ব্রিজ যদি আপনি আমাকে জায়গা মতো না দেন তাহলে আমি কি করে পার হব? তখন তো আমি একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করবই। এটা যদিও আমার করা উচিত না, যে নাগরিক এবং সিভিক সোসাইটির মানুষ হিসাবে করা অবশ্যই উচিত না, তারপরেও সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে তিনটা কাজই করতে হবে। একটা হচ্ছে প্রথম অর্গানাইজড করে দিতে হবে সিস্টেমটাকে, তারপরে মানুষকে বলতে হবে তুমি সচেতনভাবে এই অর্গানাইজড সিস্টেমের মধ্যে চলো, এবং তারপরেও এত কিছু হওয়ার পরেও সাধারণ মানুষ সচেতন হলেও অবশ্যই গাড়ির স্টিয়ারিং যার হাতে আছে তাকে একটা নির্দিষ্ট শিক্ষার মান দিতে হবে, তার একটা নলেজ দিতে হবে, তার সাইকোলজি টেস্ট করতে হবে, তারপরে তার হাতে স্টিয়ারিং দিয়ে বলতে হবে যে ইয়েস এখন তুমি এইরকম একটি মেগা সিটিতে গাড়ি চালানোর অর্থাৎ জন্য নিয়মতান্ত্রিকতার একটি অভাব অবশ্যই আছে। জিয়াউর রহমান, আপনি কোনো সমাধান দেখেন কিনা? আমরা তো আসলে সমাধান দেখি, সেই সমাধানগুলোর বাস্তব প্রয়োগ হয় কিনা সেটাই। না, সমাধান তো আমাদের খুঁজতেই হবে, এবং মনে করি না যে এটা খুব অসম্ভব বিষয়। আপনি যে কথা আসছে যে আইনের প্রয়োগটা করতে হবে, আইনের প্রয়োগ করতে গেলে কোথায় কোথায় আপনার ফাইন টিউনিং করতে হবে, কোথায় কোথায় সিস্টেম ডেভেলপ করতে হবে, সেই জায়গাগুলোও খুঁজে বের করতে হবে। এই ঢাকা শহরের কথাই ধরেন, একটি সময় যখন কাউন্টার সার্ভিস বাসগুলো ছিল না তখন তো সবাই হুড়মুড় করে লাইন ভেঙে একসাথে গাড়িতে ওঠার চেষ্টা করতো, যেটা এখনও লোকাল বাসে হয়। কিন্তু আবার কাউন্টার সার্ভিস বাসের ক্ষেত্রে তো মানুষ লাইন ধরেও গাড়িতে উঠছে, তো সেটাই তো বাস্তবতা। তাহলে এখানে কিন্তু লাইনটা ভাঙছে না, তার মানে হচ্ছে এখানে তাকে সিস্টেম মানতে বাধ্য করা হয়েছে। তুমি যদি সিস্টেম না মানো তাহলে তুমি হয়তো এই বাসে উঠতেই পারবে না। সুতরাং আমরাও যদি সবাইকে সিস্টেমটা ডেভেলপ করে সেই সিস্টেম মানতে বাধ্য করি, মনিটরিং করি, তাহলে তো কিছু না কিছু কাজ হবে। পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করা, এবং উদ্বুদ্ধ করার জন্য এটি করতে হবে সেখানে যারা মডেল সোসাইটির, সেটি রাজনীতিবিদ হতে পারেন, খেলোয়াড় হতে পারেন, সাংস্কৃতিক কর্মী হতে পারেন, তাদেরকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। একজন পথচারী যখন দেখেন যে একজন পুলিশ অফিসার উল্টো পথে তার গাড়ি চালিয়ে আসছেন, মোটরসাইকেল চালিয়ে আসছেন, তখন তার মধ্যে সেই দায়িত্ববোধ কীভাবে আসবে? সে তো ভাববে যে সে যদি পারে আমি কেন পারছি না, আমি কেন করবো না। সুতরাং এই জায়গাগুলোতে আমরা যদি আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করি, সিস্টেম ডেভেলপ করি, এবং তখন যদি আমরা একটা বড় ধরনের গণজাগরণের জন্য কিছু ক্যাম্পেইনের হাত দিই। ধরেন আপনি বড় একজন ক্রিকেট তারকা, সে মাঝে মাঝে রাস্তার পার হওয়ার সময় দাঁড়িয়ে থাকলো, সিগন্যাল পড়বে, তারপর যাবে, তো সাধারণ মানুষ দেখবে যে তার মতো তারকাও কিন্তু পার হচ্ছে না, ক্ষমতা দেখাচ্ছে না। কিংবা একজন রাজনীতিবিদ, আমি বলছি যে এইভাবে একটা সাংস্কৃতিক চেতনাও জাগিয়ে তুলতে হবে, পরিবর্তনটা আনতে হবে, রাতারাতি কিন্তু হবে না। কিন্তু আমরা মনে করি যে এটি সম্ভব, অসম্ভব কোনো ঘটনা নয়। মানে যে ফুটওভার ব্রিজের কথা বলছি ঢাকা শহরে কি আসলে সেই সুনির্দিষ্ট জায়গা পরপর সেই ফুটওভার ব্রিজগুলো আমরা দেখতে পাই কিনা? সুনির্দিষ্ট জায়গা পরপর তো নেই, এবং যেসব জায়গায় আছে সেগুলো অনেক সময় ব্যবহার উপযোগীও থাকে না, মলমূত্র পর্যন্ত থাকে, ওখানে মাদকাসক্তরা মাদক সেবন করেন, ওখানে অনেক সময় ছিনতাই হয়। সুতরাং একজন মানুষ সে মনে করে যে রাস্তা পার হওয়ার যতটুকু ঝুঁকি, তার চেয়ে অনেক বেশি ঝুঁকি হয়তো আমি যদি সন্ধ্যাবেলা এই ফুটওভারে উঠি, কিংবা দুপুরবেলা যদি যাই আমাকে নোংরা পেরিয়ে যেতে হবে, কিংবা এর মধ্যেই হয়তো কেউ না কেউ একটি তার ধরেন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেও ফেলতে পারে। সুতরাং আমাদেরকে কিছুটা পরপর যেমন আপনার জেব্রা ক্রসিং দিতে হবে, আমাদেরকে এরকমভাবে ফুটওভার ব্রিজ দিতে হবে, সেই ফুটওভার ব্রিজগুলোর পরিবেশটা ঠিক আছে কিনা, নিরাপত্তাটা ঠিক আছে কিনা, সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। আমি বলছি যে একটা সামগ্রিক প্যাকেজের মতো বিষয়, এবং সামগ্রিক প্যাকেজের মতো বিষয় যদি না করেন, আংশিক কিছু কাজ করা হয়, অ্যাডহক বেসিসে কিছু কাজ করা হয়, তাহলে আসলে এখান থেকে সুফল পাওয়া যাবে। গণপরিবহনের মান উন্নয়নের ক্ষেত্রে ঢাকা চাকার মতো যে সার্ভিসগুলো আছে যথেষ্ট খ্যাতি পেয়েছে এবং সমাদৃত হয়েছে। এই সার্ভিসগুলো আসলে বাড়ানোর কোনো উপায় ছিল কিনা? না, উপায় তো ছিলই, এবং বিভিন্ন সময় যখন আসছে আমি যতদূর আমাদের কাছে, এবং বিভিন্ন সময় রিপোর্টিংও হয়েছে এগুলো নিয়ে, এগুলো কিন্তু যখনই হয় তখন আবার একটা কায়েমি গোষ্ঠী যাদের স্বার্থ আছে, তারা বিশেষ করে পরিবহনের ব্যবসা যারা করে, তারা কোনোভাবেই এই ধরনের কোনো অর্গানাইজড সিস্টেমকে মেনে নিতে রাজি হয় না। তারা কোনোভাবেই তখন তারা প্রেশার ক্রিয়েট করতে থাকে, এবং আমরা জানি যে একেবারে নীতি নির্ধারণী মহলে ওই ধরনের প্রেশারের মুখে আবার সরে যায় তাদের জায়গা থেকে, এবং পুরনো আবার সেই একই। আপনি যদি মনে করেন যে আমরা যখন রমিজউদ্দিন কলেজের সামনে যখন আলোচনা, তখনও এইরকমই একটি টকশোতে হয়তো আপনি একই আলোচনা করেছেন, আমরা একই কথা বলেছি। তার আগে যদি আমরা আরও আগে যেই ছেলেটির হাত কাটা পড়লো তখনও একই কথা বলেছি, আজকেও একই কথা বলছি। কিন্তু তখনও তো আমরা বলেছিলাম সিস্টেম চেঞ্জ করার, এবং তখন কিন্তু এরকম, যেমন গতকাল একটি রিপোর্ট হয়েছে, আপনি দেখেছেন কিনা, যে রিপোর্ট আমরা বলেছি যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে কেউ টিকিট ছাড়া বাসে উঠবেন এবং টিকিট সিস্টেম চালু করা হবে। এটা যদি সত্যিই যদি টিকিট সিস্টেম চালু করা হয়, তাহলে কিন্তু এই যে রাস্তার ভিতরে আপনার
দৌড়াদৌড়ি পাড়াপাড়ি যেটা হয় যে দুজন ড্রাইভারের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তো সেই Overtaking এর যে tendency-টা থাকে। রাইট, এই টেন্ডেন্সিটা অবশ্যই কমে যাবে, কিন্তু সেটাকে তারা হতে দিবে? আপনি কারা হতে দিচ্ছে না এই বিষয়টি একটু জানবো আপনাদের কাছে, তবে একটা ছোট্ট বিরতির পর। একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। মাহমুদ মেনুন এবং জিয়াউর রহমান আছেন আজ আমার সাথে। বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে সড়কে দুর্ঘটনা, এর পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা সেগুলো নিয়ে কথা বলছি, আইনের সুষ্ঠু প্রয়োগের কথা বলছি, কিন্তু বারবারই এই কথাগুলো কোথাও গিয়ে আটকে যাচ্ছে। জিয়াউর রহমান, আপনাকে দিয়ে অংশে আলোচনা শুরু করতে যাই যে এই যে আটকে যাচ্ছে কোথাও এসে, এটা আসলে কোথায় আটকে যাওয়ার জায়গাটি হচ্ছে আসলে মালিক এবং শ্রমিকদের যে গ্রুপটি আছে, তাদের যে লবিস্ট, সেই জায়গাটা খুবই শক্তিশালী। এখানে একটা বিশাল বড় বাণিজ্য কিন্তু আছে। আপনি যদি খোঁজ নেন, এরকম কোনো তথ্য হয়তো প্রকাশিত হয়নি ওভাবে, কিন্তু যদি খোঁজ নেওয়া হয়, যেসব শ্রমিক সংগঠনের নেতা আছেন তাদের দৃশ্যমান কোনো ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু কোটি কোটি টাকা তার মালিক তারা। তাহলে এই টাকা কোথা থেকে আসে? একটি ট্রাক যদি আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত আসে, তাহলে কত টাকা চাঁদা দিতে হয় পথে পথে? সে চাঁদার ভাগ কোথায় যায়? শুধু পুলিশের কাছে যায় নাকি অন্য কোথাও যায়? তো সুতরাং এই যে যারা সুবিধাভোগী আছে তারা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, এবং তাদের লবি আবার যখন যে সরকার আসে সেই সরকারের ভেতরেও কিন্তু থাকে। সেটি মন্ত্রী হতে পারে, তাদের সংসদ সদস্য হতে পারে, এবং আমরা দেখি যে প্রতিটি সরকারের সময় কিছু সংসদ সদস্য থাকেন যাদের আবার নিজেদের পরিবহন ব্যবসা আছে। সুতরাং এই শক্তিশালী যে গ্রুপটি, সেই গ্রুপটির প্রেশারের কাছে আসলে বারবার পরাজিত হয় যে শুভ উদ্যোগগুলো, এবং আমরা মনে করি যে এই জায়গাতে বের হয়ে আসতে হবে। এই কিছু লোকের জন্য বারবার এরকম উদ্যোগগুলো ভেস্তে যেতে পারে না, এবং পুরো দেশবাসীর এত মানুষের জীবন, তাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে না। এটা হওয়া উচিত নয়। তো এবং আগামী দিনে যদি সরকার যদি সত্যি সত্যি দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে এই জায়গায় আমরা সুশৃঙ্খলা ফেরাতে চাই, তাহলে তার যখন যে সরকারি আসুক, তাদের দলের যে সদস্য থাকবেন তাদের ক্ষেত্রেও এই কন্ডিশন আরোপ করা দরকার। তুমি যদি সরকারের মধ্যে আসো, তো সরকারের যে মানে অঙ্গীকার, যে এজেন্ডা, সেগুলোকে তুমি মানতে হবে। তুমি মন্ত্রী হয়ে আবার শ্রমিক সংগঠনের সাথে মিটিং করবে, তাদের মাধ্যমে তুমি, আমরা তো অতীতে দেখেছি, অবরোধ ডাকবে। সেই ধরনের অ্যাক্টিভিটির পরেও সে যদি সরকারে থেকে যায়, তখন কিন্তু সেই সরকারের যে উদ্যোগগুলো, সেগুলো আসলে সত্যিকার অর্থেই কার্যকর হওয়ার কোনো রাস্তা থাকে না। যখন পুলিশ প্রশাসন কিংবা যারা বিআরটি, তারা যখন দেখে যে এরা এতই প্রভাবশালী, এত কিছুর পরেও তারা সরকারের সাথেই ধরম মরম করছে, তখন কিন্তু তাদের মধ্যে সে যে নৈতিক সাহস কাজ করা, যে এদের বিরুদ্ধে একটি অন্যায়ের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, না পারে বিআরটি, না পারে পুলিশ, না পারে লোকাল যে প্রশাসন আছেন তারা। সুতরাং আমরা মনে করি সরকারের সবচেয়ে বেশি দরকার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, যে আমরা এই গুটি কয়েক লোকের জন্যে এত মানুষের ক্ষতির শিকার হোক, সেটা আমরা মেনে নিতে পারি। জনস্বার্থে এটি করা দরকার। এবং আমরা যতদূর জানি, এই যে ক্ষমতার প্রয়োগের কথাটি বললেন জিয়াউর রহমান, আমরা যতদূর জানি যে এবারে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী কিন্তু সড়কে নিরাপত্তার বিষয়ে একটি কমিটি করেছিলেন, এবং সেই কমিটির প্রধান যাকে করেছিলেন তাকে নিয়েও কিন্তু এর আগেও সমালোচনা হয়েছে, এবং তিনি এখন পর্যন্ত কিন্তু শ্রমিকদের নেতা আছেন। তো সেক্ষেত্রে আসলে এটার সমাধান কি কখনো সম্ভব? মাহমুদ মেনুন, আপনি আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল যে কারা দায়ী, সেখানে আমি একটু তালিকাই করে ফেলেছিলাম ফাঁকে। সেটি হচ্ছে যে প্রথমত আমি মনে করি যে বাস মালিকরা দায়ী, ড্রাইভারদের পরপরই, এবং বাস মালিকের পক্ষের যারা মালিক সমিতির নেতা তারা দায়ী, এবং এই নেতাদের মধ্যে কয়েকজন আছেন যারা সরকারে এবং অন্য রাজনৈতিক দলগুলোতে খুব স্ট্রং জায়গায় রয়েছে, এরাও দায়ী। আমরা জানি এর আগের একজন মন্ত্রীর কথা, যিনি এবার মন্ত্রিত্ব পাননি, কিন্তু তার ব্যাপারে আমি বলতে চাই যে তার কথাটি অবশ্যই শাহজাহান খান, তার প্রসঙ্গ আমরা ভুলে যাওয়ার কথা নয়। কারণ এই যে শক্তিটা, সেই শক্তিটি তখন ব্যবহার আমরা দেখেছি যে কিভাবে বাস শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে হেনস্থ করা হয়েছে সাধারণ মানুষকে এবং ইভেন সরকারকেও। তো সেই জায়গাটি তখন আমরা দেখেছি এই জায়গায়। এবং মজার একটা ব্যাপার হচ্ছে যে এদের প্রত্যেকেরই, নট অনলি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সব জায়গায় এই বাস মালিকের নেতারা হচ্ছেন বড় জায়গায় রয়েছেন। তো বড় বড় স্ট্রং ভূমিকায় তারা থাকছেন এবং অনেক টাকার যোগান তারা দেন। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় যে ভাঙাটা খুব জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা বলেছেন যে তার উদ্যোগটি রয়েছে, তার একটি প্রথম পদক্ষেপ হিসেবে আমরা ওই এবার মন্ত্রী পর্যায়ে তাকে আমরা, সেই নেতাকে আমরা মন্ত্রিত্বে দেখছি না, সেটি যদি হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে তার এই পদক্ষেপটির আরও স্ট্রং, আরও শক্তিশালী, আরও স্টার্ন পদক্ষেপে যাওয়া উচিত। তা না হলে এই মৃত্যুর মিছিল থামবে না।
আর আপনি যেটি বলছিলেন কারা কারা দায়ী, সেক্ষেত্রে আপনি যেহেতু মালিক সমিতিকে সবার শেষে রাখলেন, আমার তো মনে হয় যে এখান থেকে আসলে শুরু করা উচিত। না, আমি প্রথমে মানে আমরা যদি বাসের ড্রাইভারকে বলি, তারপরে মালিক, এবং মালিকের যে অ্যাটিটিউড, মালিক যারা, এবং এইখানে আরও একটি বিষয় কিন্তু বিভিন্নভাবে এসছে গণমাধ্যমে, যতটুকু পারা যায় ততটুকুই তো আমরা আনি। সেই জায়গা থেকে দেখা যায় যে মালিক এখন যারা হচ্ছেন তারা কিন্তু শুধুই সাধারণ মানুষ মালিক নন। কিছু কারো কারো হাতে মালিক, বাস এমন একটা শক্তিশালী গ্রুপের হাতে বাসের মালিকানা চলে গেছে যে তারাও কিন্তু যথেষ্ট সমাজে খুবই সেক্ষেত্রে তারা যদি শুধরে যেত, ড্রাইভাররা তো শুধরাতে বাধ্য হতো। তারা শুধরালে ড্রাইভার এবং মালিক হতে কোনো ক্ষতি নেই, মালিকের নেতা হওয়ারও কোনো ক্ষতি নেই, এবং সেই শ্রমিকদেরকে দিয়ে রাজনীতি করারও কোনো ক্ষতি নেই, কারণ সেটি একটি শক্তি, সেটি সবই ঠিক আছে। কিন্তু নিচের বিষয়টাকে যদি অর্গানাইজড ভাবে রাখা হয় এবং তারপরে যদি এই শক্তি থাকে, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিই কিন্তু শ্রমজীবী মানুষের নেতা, তাহলে শ্রমজীবী মানুষের নেতা যিনি হতে পারবেন তার সেই শক্তিটি অবশ্যই খুব বড় করে আমি দেখতে চাই, যদি কিনা উনি এই শ্রমজীবী মানুষকে কোনোভাবে মানুষের হন্তারক তৈরি অর্থাৎ যারা দায়িত্বে আছে সেই মাথাগুলি যদি শুধরে যেত, এবং তারা সকলেই চিহ্নিত, এবং আমরা জানি সকলের পরিচয়ও জানি, সকলকে দেখেছি, সেই জায়গাগুলো আসলে সুষ্ঠুভাবে পরিচালিত হলে বোধহয় এই সিস্টেমটা অনেকখানি সুসংগঠিত হতো। একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতি নিয়ে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নেব তখন। এরপর স্বাগত আরেকবার, দেখছেন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের সাথে মাহমুদ মেনন এবং জিয়াউর রহমান আছেন। দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো ঠিক এই মুহূর্তে কি ধরনের সংবাদ দিচ্ছে। আমরা দেখতে চাই কোন পত্রিকাটি এখন আমাদের সাথে আছে। bdnews24.com রয়েছে আমাদের সাথে। শুরুর খবরটি, ভিপির দায়িত্ব নিচ্ছেন নূর। আমরা আমাদের প্রতিবেদনেও দেখছিলাম যে 28 বছর পরে অবশেষে, 29 বছর পর অবশেষে ডাকসু কার্যকরী হতে যাচ্ছে, এবং আগামীকাল এই দায়িত্বটি তিনি নিতে যাচ্ছেন। অবশেষে অনেক প্রশ্নের জন্ম দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেওয়া কিংবা ভালো ছিল, অনেক জল ঘোলা করে তারপরে ইনি দায়িত্ব নিচ্ছেন, এটা ভালো। আমার কাছে মনে হয় যে দায়িত্ব নিক, এবং ডাকসু তার একটি শেপে যেভাবেই হোক একটি নির্বাচন হয়েছে, এবং নির্বাচনটির পরে দায়িত্ব নিয়ে ডাকসু একটি ফ্রেমে দাঁড়াক, এটা আমার প্রত্যাশা। কিন্তু কেন নুরুল হক নূর বারবারই দেখা যাচ্ছে তিনি কখনো কখনো এক ধরনের সিদ্ধান্ত, সকালে এক ধরনের সিদ্ধান্ত, তো রাতে এক ধরনের সিদ্ধান্ত জানাচ্ছেন, উনি কি কোনো ধরনের চাপে আছেন বলে মনে হয়? হচ্ছে ম্যাচুরিটির অভাব, এটা আমি মনে করি। সেটি হচ্ছে যে ডাকসুর যেই ভিপি বা ডাকসুর যেই অতীত গৌরব বা অতীত সময়টা, যেটুকু আমি আমার সময় একেবারেই ছাত্রত্বের সময়টাতেও ডাকসু আমরা পাইনি, কেবল শেষ হয়ে গেছে 90-র তখনও তারপর ডাকসু আমাদের কাছে ছিল, আমরা যতটুকু দেখেছি। তখনও আমার কাছে মনে হয়েছে যে তার যে একটি জায়গা ছিল, সেই জায়গাটি এই নূরদের আন্দোলনের সময় যে ভূমিকা আমরা নূরের দেখেছি কিংবা তার অবস্থান আমরা যেটা দেখেছি, সেটার সাথে আসলে এখন কি মেলানো যাচ্ছে তাকে? না, কোনোভাবেই না। সেখানে কি আমরা কোনো ম্যাচুরিটির অভাব দেখেছিলাম? এটা একটা হতাশার জায়গা। কিন্তু আসলে এই যে কোটা বিরোধী আন্দোলন এবং যে নূরের যে উত্থান, এগুলোর মধ্যে কিন্তু মানুষ একটা নতুন আলোর দিশা খুঁজছিল। কারণ আপনি জানেন যে ডাকসু হচ্ছে আমাদের গণতন্ত্রের সূতিকাগার বলা হয়ে থাকে, তাই না? আলোর জায়গা একটা। এখানে 52 ভাষা আন্দোলন, 69 আন্দোলন, 71 আন্দোলনে তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে। তারপরে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে একটা গতানুগতিক রাজনীতির মধ্যে, সুবিধাবাদী রাজনীতির মধ্যে আমরা পড়ে গেছি, ঘেরাটোপের মধ্যে, যে দুটি দলই বলে না বিভিন্ন সময় ক্ষমতায় এসছে। এই জায়গার মধ্যে কিন্তু কেন যেন একটা নতুন সুবাতাস নিয়ে এসেছিল মনে হয় নূররা, যে একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল, একটা আপসহীন, সাহসী, লড়াকু এবং ন্যায়ের পথে, ন্যায্যতার পথে, সেই জায়গাটি কিন্তু কয়েকদিনে মনে হচ্ছে যে হঠাৎ করে নড়বড়ে হয়ে গেছে, একটা ধোঁয়াশা, এবং একটি জায়গা মনে হচ্ছে যে সেও বোধহয় সেই সুবিধাবাদের জায়গায় কিন্তু চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা এখন জানি না, চূড়ান্ত মূল্যায়ন করার জন্য আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। কিন্তু তার যে কথাবার্তা, সেই জায়গাটাগুলোর মধ্যে কিছু হয়তো ম্যাচুরিটির অভাব আছে, কারণ সে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় হয়নি, রাতারাতি হঠাৎ করে তারকা হয়ে গেছে, সেটা একটি বিষয়। কিন্তু তার বাইরেও আমার মনে হয় যে ডেডিকেশনের কোনো অভাবও আছে কিনা, সেটি আমার একটি প্রশ্ন। এবং সে যে আজকেও বললো যে আমি আমাদের যে ছাত্রছাত্রীদের যে চাওয়া, তাকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। তাদের চাওয়া কি ছিল? চাওয়া কি ছিল নির্বাচন বর্জন? তাদের যেটা কদিন আগে বলেছিল যে অনিয়ম হয়েছে বর্জন করছি, নাকি
তার ইয়েতে যাওয়া, মানে ওখানে যে কটা যাওয়া। দাবি করেছে তাহলে সবই যদি দুটির মধ্যে মনে হচ্ছে যে ছাত্রছাত্রীদের একটু যেন দাবির অংশ হয়। পরস্পর বিরোধী মনে হচ্ছে, দুটি তো একই সঙ্গে সত্য হতে পারে না, দুটি একই সঙ্গে মিথ্যাও হতে পারে না। সুতরাং এই জায়গাগুলো আসলে একটা প্রশ্নবিদ্ধ, সেই প্রশ্নের কতটুকু বাইরে উনি তার নিজেকে নিয়ে যেতে পারবে সেটি বলে দেবে সময়। আমরা আশা করি এত বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, যেভাবেই হয়ে থাকুক না কেন, এবং সে একটি ক্যারিসমেটিক লিডার হিসেবে মাঝখানে নিজেকে উপস্থাপন করতে পেরেছিল, সেই ধারাবাহিকতা রেখে ক্যাম্পাসের পরিবেশের মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, এখানে যে সুস্থ সংস্কৃতির চর্চা, বুদ্ধিবৃত্তির চর্চা, সেই জায়গাগুলোতে এক ধরনের নেতৃত্ব দিতে পারবে এবং এই ডাকসুর পুরো ডাকসু মিলে একটি গণজাগরণের মতো করে, চেতনার জাগরণের মতো করে দেবে। সেটি আমাদের স্বপ্ন, সেটি আমাদের আশা। আমাদের সেটি জিয়াউর রহমান। একটু পরের খবরগুলো দেখে নিতে চাই। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে এখানকার ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক। তিনি এভিয়েশন সিকিউরিটি তাকে আটক করেছে এবং বলা হচ্ছে যে তিনি আগে যে পিস্তলের তার কাছে আছে সে ঘোষণাটি তিনি দেননি, জানাননি কর্তৃপক্ষকে, এ কারণে তাকে আটক করা হয়েছে। এটা কি আসলে এখন এক ধরনের প্রবণতার মধ্যে পড়ে গেল যে অস্ত্র নিয়ে যাবে কিংবা সেটি এই খবরটির যদি আরো একটু বিস্তারিত সারা বাংলাতে খবরটি আছে, সেখানে আমরা দেখেছি যে উনি বলেছেন যে এর আগে উনি অনেকবার এই পিস্তল নিয়ে গিয়েছেন এবং কখনোই উনি ঘোষণা দেননি। তার মানে কি ওনার কাছে নিয়মটি জানা নেই, মানে অথবা বিমানবন্দর কর্তৃপক্ষ কখনোই এই নিয়মের এক্সিকিউশনে যায়নি, সেটা হতে পারে। এখন এবার যে তার স্ক্যানিংয়ে ধরা পড়েছে এটি সবচেয়ে আশার জায়গা। আমি মনে করি যে মাঝখানে ইলিয়াস কাঞ্চন তিনিও একবার ভুলে নিয়ে গিয়েছিলেন, যদিও এটি নিয়ে অনেক বড় বিতর্ক আছে। তারপরেও আমি মনে করি যে এখন যেহেতু স্ক্যানারে ধরা পড়েছে এটুকু আমাদের জন্য আশার জায়গা। এর আগে কি স্ক্যানার কাজ করতো না? মানে এর আগে স্ক্যানার নিশ্চয়ই কাজ করতো, স্ক্যানার প্রপারলি মনিটরিং হতো কিনা এবং একটু ক্যাজুয়াল ভাব তো আমাদের সিস্টেমগুলোতে, যে কোনো সিস্টেমগুলোতেই আছে। সেই জায়গায় একটু পড়ে নিতে চাই কি কি খবর আছে, একটু দেখে নিতে চাই। খবরগুলো একটু পড়তে চাই। সারা বাংলা ট্রিবিউন আছে। এখানে আছে একটি আশার কথা হলো ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, তার শারীরিক অবস্থার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগী বড় ভরসা। সুপ্রভাতের বা সম্রাট হয়ে সড়কে নামলে ব্যবস্থা। সম্রাট হয়ে না নামলে যদি বাদশা হয়ে নামে এখন, তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এবার দেখতে চাই সারা বাংলা আছে সম্ভবত এরপরের পত্রিকাটি। প্রথম খবর হচ্ছে সেটি শাহজালালে পিস্তল সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কাটার মাস্টার মুস্তাফিজও বিয়ে করলেন, বিয়ের একটা মৌসুম গতকালও আমরা দেখতে পেয়েছি। মিরাজও বিয়ে করেছেন, তাদেরকে শুভকামনা নতুন জীবনের জন্য। আর এই ছিল মোটামুটি ঘুরিয়ে ফিরে সকল পত্রিকাতে একই ধরনের খবর জানিয়ে দিয়েছি যা দর্শকদের। মাহমুদ মেনন, জিয়াউর রহমান, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। ধন্যবাদ আপনাদেরও।